কু ক্লাক্স ক্ল্যান বা KKK আমেরিকার ইতিহাসে এটা শুধু একটা নাম না, এটা একটা আতঙ্কের প্রতীক। চলুন আজ আমরা এই কুখ্যাত সংগঠনটির ইতিহাসের গভীরে যাব, দেখব কিভাবে সন্ত্রাস, বর্ণবাদ আর চরম নিষ্ঠুরতা দিয়ে এরা একটা গোটা জাতিকে বিভক্ত করেছিল। ভাবুন একবার, এই সংগঠনের ভয়াবহতা এতটাই ছিল যে এর ছাপ শুধু ইতিহাসে না, সাহিত্যেও রয়ে গেছে। যেমন শার্লক হোমসের বিখ্যাত গল্প দ্য 5 অরেঞ্জ পিপস, এই ক্ল্যানের রহস্যময় আর ভয়ঙ্কর রূপের একটা দারুণ বর্ণনা আছে। যদিও গল্পটা কাল্পনিক, কিন্তু এটা তাদের বাস্তব নিষ্ঠুরতার দিকেই আঙুল তোলে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন ওঠে, তাই না? কিভাবে একটা উগ্রপন্থী সংগঠন 150 বছর ধরে বারবার হারিয়ে গিয়েও আবার ফিরে আসতে পারে? এর উত্থান পতন, এর বিবর্তন, এই পুরো ব্যাপারটা আসলে সংগঠিত ঘৃণা বা অর্গানাইজড হেট সম্পর্কে আমাদের কি শেখায়? চলুন এই বিষয়গুলোই আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করি। তো আমরা প্রথমে দেখব কিভাবে ক্ল্যানের জন্ম হলো আর আমেরিকার পুনর্গঠনের যুগে তারা কি ধরনের সন্ত্রাস চালিয়েছিল। এরপর জানব কিভাবে একটা সিনেমা তাদের ঘৃণার আগুনকে আবার উস্কে দিল আর কিভাবে তারা ধর্মান্ধতাকে একটা লাভজনক ব্যবসায় পরিণত করেছিল। আমরা আরও দেখব 60-এর দশকে তাদের সহিংসতার তৃতীয় ঢেউ এবং সবশেষে আমরা এই প্রশ্নটা করব, তাদের সেই ভয়ঙ্কর উত্তরাধিকার কি আজও সমাজে টিকে আছে? তাহলে চলুন আমাদের এই অনুসন্ধান শুরু করা যাক আমেরিকান গৃহযুদ্ধের ঠিক পরের সময় থেকে, সেই সময় যখন জন্ম নিয়েছিল এই অদৃশ্য সাম্রাজ্য। তো কু ক্লাক্স ক্ল্যান বা KKK তৈরি হয় 1865 সালে টেনেসিতে। গৃহযুদ্ধ তখন সবে শেষ হয়েছে আর কৃষ্ণাঙ্গরা দাসত্ব থেকে মুক্তি পেয়েছে। ঠিক তখনই যুদ্ধে হেরে যাওয়া কনফেডারেট আর্মির কিছু প্রাক্তন সৈনিক মিলে এই গুপ্ত সংগঠনটা তৈরি করে। তাদের একটাই উদ্দেশ্য ছিল সদ্য মুক্তি পাওয়া কৃষ্ণাঙ্গদের ভয় দেখিয়ে দাবিয়ে রাখা আর শ্বেতাঙ্গদের আধিপত্য ধরে রাখা। যদি আমরা ক্ল্যানের পুরো ইতিহাসটা দেখি তাহলে দেখব এর 3টা বড় ঢেউ ছিল। প্রথমটা গৃহযুদ্ধের ঠিক পরেই, দ্বিতীয়টা আসে 1920-এর দশকে, যেটা একটা জাতীয় আন্দোলনে পরিণত হয়েছিল, আর তৃতীয়বার এদের উত্থান হয় 1960-এর দশকে নাগরিক অধিকার আন্দোলনের বিরুদ্ধে একটা সহিংস প্রতিক্রিয়া হিসেবে। আচ্ছা, শুরুর দিকে এদের কৌশলটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। ক্ল্যান সদস্যরা উদ্ভট সাদা মুখোশ আর আলখাল্লা পরে নিজেদেরকে যুদ্ধে মরে যাওয়া সৈনিকদের ভূত বলে দাবি করত। তারা রাতের অন্ধকারে কৃষ্ণাঙ্গদের বাড়িতে গিয়ে গ্যালন গ্যালন পানি পান করার ভান করত। আসলে পোশাকের নিচে লুকানো চামড়ার ব্যাগে সেই পানি জমা করত আর বলতো যে তারা নরক থেকে এসছে আর ভীষণ তৃষ্ণার্ত। ভাবুন একবার, কি ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক খেলা। কিন্তু এই ভূতের ভয় দেখানোর নাটক বেশিদিন চলেনি। খুব তাড়াতাড়ি এই মনস্তাত্ত্বিক খেলাটা ভয়াবহ শারীরিক সহিংসতায় রূপ নেয়। যা শুরু হয়েছিল ভয় দেখানো দিয়ে তা শীঘ্রই মারধর, অঙ্গহানি, এমনকি লিঞ্চিং বা গণপিটুনি দিয়ে হত্যার মতন নৃশংসতায় পরিণত হয়। একটা সময় মনে হচ্ছিল ক্ল্যানের গল্প হয়তো শেষ, কিন্তু না। 20 শতাব্দীর শুরুতে একটা সিনেমা এসে পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। এই মৃতপ্রায় সংগঠনটাকে এমনভাবে জাগিয়ে তুলল যা তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং সংগঠিত পর্যায় ছিল। সিনেমাটার নাম ছিল দ্য বার্থ অফ এ নেশন, মুক্তি পেয়েছিল 1915 সালে। আর এই সিনেমাটা একটা অদ্ভুত কাজ করল, ক্ল্যানকে ভিলেন হিসেবে না দেখিয়ে উল্টো শ্বেতাঙ্গদের রক্ষাকর্তা বা হিরো বানিয়ে দিল। আর এই ছবিটাই যেন বারুদে আগুন দেওয়ার মতো কাজ করল। দেশ জুড়ে ক্ল্যানের প্রতি সমর্থন হু হু করে বেড়ে গেল। আর এর ফল অবিশ্বাস্য। ভাবুন একবার, এই সিনেমাটা মুক্তি পাওয়ার মাত্র 10 বছরের মধ্যে 1925 সাল নাগাদ ক্ল্যানের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 40 লক্ষে। একটা ছোটখাটো গুপ্ত সংগঠন থেকে এটা তখন আমেরিকার অন্যতম বড় একটা আন্দোলনে পরিণত হয়। আর এই নতুন দ্বিতীয় ক্ল্যানের শত্রু তালিকাটাও কিন্তু আগের চেয়ে অনেক লম্বা হয়ে গিয়েছিল। তাদের মূল টার্গেট তো কৃষ্ণাঙ্গরা ছিলই, কিন্তু এবার তারা ইহুদি, মুসলিম, বিভিন্ন দেশের অভিবাসী, এমনকি সমকামীদেরও তাদের শত্রু হিসেবে ঘোষণা করল। ক্ল্যান কেবল একটা হিংসার আদর্শ ছিল না, এটা রীতিমতো একটা লাভজনক ব্যবসাও ছিল। চলুন দেখি কিভাবে তারা তাদের এই ঘৃণার সাম্রাজ্যকে আর্থিকভাবে চালিয়ে নিয়ে যেত। অবাক করার মতো ব্যাপার, তাই না? তারা এই ঘৃণার সাম্রাজ্যকে প্রায় আজকের দিনের ফ্র্যাঞ্চাইজি ব্যবসার মতো করে চালাতো। সদস্যদের থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়া, নিজেদের বানানো সাদা পোশাক আর হুড বিক্রি করা, মানে ঘৃণার সন্ত্রাসকে তারা একটা দারুণ লাভজনক ব্যবসায় পরিণত করে ফেলেছিল। শুধু তাই না, তাদের একটা মহিলা শাখাও ছিল, ওমেন অফ দ্য কু ক্লাক্স ক্ল্যান। তারা নারী ক্ষমতায়নের কথা বলে ক্ল্যানের হিংসাত্মক আর বর্ণবাদী এজেন্ডা সমাজের আরও গভীরে নিয়ে যেত। এরপর প্রায় 20 বছর ক্ল্যান পর্দার আড়ালে চলে যায়। কিন্তু 60-এর দশকে যখন আমেরিকায় নাগরিক অধিকার আন্দোলন জোরদার হলো, তারা আবার ফিরে এলো। আর এবারের ফেরাটা ছিল
আগের থেকে অনেক বেশি হিংস্র আর মরিয়া। আর দেখুন, সময়ের সাথে সাথে তাদের কৌশলও কিভাবে বদলে গেল। 1860-এর দশকে যা ছিল রাতের অন্ধকারে হামলা বা ভূতের ভয় দেখানো, 1960-এর দশকে তা হয়ে গেল সরাসরি আধুনিক সন্ত্রাস। গির্জায় বোমা হামলা, রাজনৈতিক গুপ্ত হত্যা, এমনকি প্রকাশ্য বন্দুকযুদ্ধ। তাদের নৃশংসতার একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। অ্যামেট টিলের ঘটনা। 1955 সালে মাত্র 14 বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ কিশোরকে মিথ্যা অভিযোগে এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে তার মুখটা ছেনাই যাচ্ছিল না। এরপর তাকে গুলি করে নদীতে ফেলে দেওয়া হয়। শুধু একজন দুজনকে আক্রমণ নয়, তারা পুরো একটা জনপদও ধ্বংস করে দিয়েছিল। যেমন 1921 সালে টুলসাতে একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে ক্ল্যান সদস্যরা এক ভয়ঙ্কর দাঙ্গা শুরু করে, যেখানে প্রায় 200 জন কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয় আর তাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সব পুড়িয়ে দেওয়া হয়। আজকে হয়তো কে সংগঠন হিসাবে প্রায় শেষ, কিন্তু তারা যে ঘৃণার বীজ বুনেছিল সেটার কি হলো? চলুন দেখি এর উত্তরাধিকার আজকের সময় কিভাবে টিকে আছে। ক্ল্যানে তৈরি করা সহিংসতার উত্তরাধিকার আজও আমেরিকায় খুব স্পষ্ট। যেমন সেখানে বন্দুকের কারণে হওয়া সহিংসতায় প্রতিদিন গড়ে 3 থেকে 4 জন সাধারণ মানুষ মারা যায়। এই সংখ্যাটা আসলে সেই গভীর বিভেদ আর হিংসারই একটা প্রতিচ্ছবি, যার শুরুটা হয়েছিল অনেক আগে। আর এভাবেই একটা চক্র তৈরি হয়েছে। একদিকে যেমন ক্ল্যানের আদর্শে বিশ্বাসী নতুন নতুন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী দল তৈরি হচ্ছে, তেমনি অন্যদিকে কৃষ্ণাঙ্গরাও আত্মরক্ষার জন্য সশস্ত্র গোষ্ঠী গড়ে তুলছে। ফলাফল সেই একই বিভেদ, একই প্রতিহিংসার চক্র, যা আজও মার্কিন সমাজকে বিভক্ত করে রেখেছে। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, যদি কু ক্ল্যাক্স ক্ল্যান আজ আর আগের মতো শক্তিশালী নাই থাকে, তাহলে 150 বছর আগে তাদের শুরু করা সেই বর্ণবাদী অপরাধ আর সামাজিক বিভেদ কেন আজও আমেরিকার সমাজকে তাড়িয়ে বেড়াচ্ছে? এই ঘৃণার উত্তরাধিকার কি আসলেই কখনো শেষ হবে?